আপনারা আসলেই বলদ, সলিড বলদ, আপনারা গোবর। পরিমণি যে মানুষের সাথে মানে অর্থ হচ্ছে যে বাহিরের দিকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মানবাধিকতা ফেরিওয়ালা বাহিরের দিকটা, আর ভিতরের দিকটা হচ্ছে যে এত নোংরা যে ও মানে রাস্তায় টুকাই আছে না। সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন হাসিনাকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। অতএব এই জয় বাংলার স্লোগান জিতবে আবার নৌকা, এই স্লোগানকে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়ে ইউনূসকে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। খেয়াল করেন যুগান্তর এই শিরোনামটা করেছে। বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ডক্টর ইউনূস আর মোদীর বৈঠকের পরে কি করলেন পরিমণি, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কাদের সিদ্দিকী সাহেব, আপনাকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না, জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না। কাদের সিদ্দিকী সাহেব, আপনার মুখ থেকে জয় বাংলার স্লোগান আমরা শুনতে চাই না। আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। আপনি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন। সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন হাসিনাকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। অতএব এই জয় বাংলার স্লোগান জিতবে আবার নৌকা, এই স্লোগানকে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়ে বাংলাদেশে আরেকটি আওয়ামী তন্ত্র শাসন কায়েম করার গভীর ষড়যন্ত্র চলছে, সেটার ব্যাপারে আমরা সতর্ক আছি, দেশবাসীও সতর্ক থাকবে। তাহলে কাদের সিদ্দিকী সাহেবের উদ্দেশ্যটা কি জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে? এটার মধ্যে বড় একটা মহত্ব আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, এই দেশে আর আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না। সে কারণে আওয়ামী লীগকে এখন নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য এই জয় বাংলার স্লোগানকে জাতির সামনে প্রকাশ্যে আনা হচ্ছে এবং এই জয় বাংলার স্লোগানের মধ্য দিয়ে জাতিকে নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এবং কৌশলে আওয়ামী লীগকেই প্রতিষ্ঠা করা হচ্ছে। কারণ দেখেন, জয় বাংলা জিতবে আবার নৌকা, এটা আওয়ামী লীগের স্লোগানে রূপান্তরিত হয়েছে, সেটাকে আবার জাতির উপরে চাপিয়ে দিয়ে একটা ভিন্ন মাত্রায় তিনি এটাকে নতুন কৌশলে মাঠে ময়দানে আনছেন। সেই শেখ হাসিনার জায়গাটায় ক্ষিপ্ত হয়ে মানুষ কিন্তু শেখ মুজিবের মুরাল ভেঙেছে, জনতা ভেঙেছে, আর্মি ভেঙেছে। সেটার জন্য মায়া কান্না করলো কে? এই জনাব কাদের সিদ্দিকী সাহেব। 32 নম্বরে আগুন সাধারণ জনগণ দিয়েছে, মায়া কান্না করলো কে? এই কাদের সিদ্দিকী সাহেব। বাংলাদেশে এখন নতুন করে আওয়ামী লীগকে আবার মাঠে আনার জন্য মায়া কান্না করছে কি? এই কাদের সিদ্দিকী সাহেব। এবং জয় বাংলার স্লোগানকে আপনি কাইন্ডলি বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান এটা বলতে যাবেন না। আর কবর ছুঁয়ে শপথ করে এই স্লোগান প্রতিষ্ঠিত করা আপনার কাছ থেকে জনগণ চায় না। আপনার এই বক্তব্য জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। বাংলাদেশের স্লোগান যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান, বাংলাদেশের স্লোগানই যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান থাকবে এবং এই স্লোগানই আমাদের জীবন, এই স্লোগানই আমাদের। অতএব আপনি যে কথা বলছেন কাদের সিদ্দিকী সাহেব, জয় বাংলার স্লোগানের জন্য মা বাবার কবর ছুঁয়ে শপথ করলেন জনাব কাদের সিদ্দিকী সাহেব। সাম্প্রতিক সময়ে তিনি বলছেন জয় বাংলার স্লোগান হচ্ছে স্বাধীনতার স্লোগান, জয় বাংলার স্লোগান হচ্ছে বাংলাদেশের স্লোগান, জয় বাংলার স্লোগান এখন থেকে উনি দিবেন এবং উনি এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে এই জয় বাংলার স্লোগানে উদ্বুদ্ধ করবেন। কিন্তু আসলেই কি জয় বাংলা মানুষের স্লোগান? আসলেই কি জয় বাংলা স্বাধীনতার স্লোগান? নাকি জনাব কাদের সিদ্দিকী সাহেব জয় বাংলার লোক বলেই জয় বাংলার স্লোগানকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে এসেছেন? আপনারা জানেন জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন রহস্যময় মানুষ। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় তার বিভিন্ন উক্তি, কটূক্তি, বক্তব্য জনমনে আলোচনা করে, সমালোচনা করে। কিছুদিন আগে ইনি বলেছিলেন যে জামাত শিবিরের সাথে যদি বেহেশতেও আল্লাহ তাআলা নেয় তাহলে আল্লাহর কাছে বলবেন ওই বেহেশতে তিনি যেতে চান না, তথা
জামাত শিবিরের সাথে বেহেস্তে তিনি যাবেন না, কিন্তু উনি কিন্তু জামাত শিবিরের সাথে বেহেস্তে না গিয়েও বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ্যে জামাত শিবিরের আয়োজিত ইফতার মাহফিলে সরাসরি অংশগ্রহণ করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই যে ধর্মীয় উৎসবগুলোতে তিনি যাচ্ছেন, গিয়েছেন, এটাকে ছোট করে দেখার কিছু নেই, কিন্তু ওনার মন্তব্যগুলোকে ছোট করে কিংবা পর্যালোচনা করার সুযোগ আছে। যেই বক্তব্য দিয়ে উনি রাখতে পারবেন না সেই বক্তব্য আসলে ওনার জন্য বেমানান। উনি যখন বলেন যে বেহেস্তেও যেতে পারবেন না জামাত শিবিরের সাথে, তাহলে সেই জামাত শিবিরের ইফতারে উপস্থিত হওয়াটা নিশ্চয়ই রহস্যময়। আমি সাধুবাদ জানাই জামাত শিবিরকে যে তারা তাদের উদারতার ভিত্তিতে এই বাংলাদেশের যে কোনো ব্যক্তি যখন তাদের ওখানে উপস্থিত হন তারা সেটাকে অ্যাকসেপ্ট করেন, সেটা দাওয়াতের মাধ্যমে হোক কিংবা বিনা দাওয়াতেও যদি কোনো মানুষ এসে থাকেন, কোনো মুসলমানের বাড়ি থেকে, কোনো আয়োজন থেকে, দরবার থেকে কাউকে ফেরত দেওয়া এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই অসুন্দর। জামাত সেই জায়গায় শিষ্টাচারের পরিচয় দিয়েছে, ভদ্রতার পরিচয় দিয়েছে, আমি সে কারণে ধন্যবাদ জানাই। কিন্তু আমি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, হঠাৎ করে সেই লোকই আজকের নতুন করে মন্তব্য করছেন যে জয় বাংলার স্লোগানই হচ্ছে আসল স্লোগান, স্বাধীনতার স্লোগান, এবং এই স্লোগানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই স্লোগানের জন্য উনি এখন জীবন দিয়ে দিবেন এবং উনি ওনার বাবা মায়ের কবর ছুঁয়ে শপথ করে এসেছেন। আমি মূলত এই মানুষটাকে নিয়ে শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় কথা বলেছি। একজন সম্মানিত সিনিয়র সিটিজেন, কোনো সন্দেহ নাই, ভদ্রতা মাধুর্যতা রেখেই তার প্রতি সম্মান রেখে কথা বলা উচিত, কোনো সন্দেহ নাই। কিন্তু লোকটি যখন কথা বলে সেই কথাগুলোকে আমাদের জাতির কাছে ব্যাখ্যা না দিলেও আজকের সমাজে বিভিন্ন উপায়ে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার যে সকল মানুষ নেমেছে তার মধ্যে আমি মনে করি জনাব কাদের সিদ্দিকী সাহেবও একজন হয়ে বসতে পারেন। উনি অনেক আগে, কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন এই আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা ওনাকে অত্যন্ত ভালোবাসেন, তার স্ত্রী শেখ হাসিনার চুল বেঁধে দেন, শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেন, এক অন্যরকম সম্পর্ক। কখন বলছেন? যখন বাংলাদেশের স্বৈর শাসক হিসাবে, ফ্যাসিস্ট হিসাবে শেখ হাসিনা এস্টাবলিশড হয়ে গিয়েছিলেন, এবং এই ব্যক্তি কিন্তু শেখ হাসিনার সকল কর্মকাণ্ডের সেই সময়ে অন কাইন্ড অফ সাপোর্ট দিয়ে তারপরে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখতে অবদান রেখেছেন। আজ আবার তিনি নতুন করে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজকে বলছেন যে এই বাংলাদেশে ওরা মানে ছাত্ররা, ওরা এখন বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায়, জিয়াউর রহমানকে অস্বীকার করতে চায়। আমি কখনোই এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের কেউ শেখ মুজিবুর রহমান সাহেবকে অস্বীকার করতে চায় কিংবা জিয়াউর রহমানকে অস্বীকার করতে চায়, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের কুৎসিত শাসন ব্যবস্থাকে অবশ্যই ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ স্মরণ করে জাতির কাছে স্মরণ করিয়ে দিতে চায়। এজন্যই দিতে চায় যে শেখ মুজিবের শাসন আমলটা আর শেখ হাসিনার শাসন আমলটা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে কুৎসিত শাসন ব্যবস্থা ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের 1971 সালের পূর্ববর্তী সময় পর্যন্ত ভূমিকা কিছু কিছু বিষয়ে প্রশ্নবিদ্ধ ছাড়া বাকিগুলোকে এ জাতি স্মরণ করে, শ্রদ্ধা করে। আবার জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসে একজন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের শাসক, যিনি এই দেশের মানুষের জন্য, মানবতার জন্য লড়াই করেছেন, এবং তিনি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে আত্মমর্যাদা নিয়ে এখন পর্যন্ত সম্মানের পাত্র হিসাবে বেঁচে আছেন। কই এই জিয়াউর রহমানকে যখন শেখ হাসিনা অপমান করেছে, তার মুক্তিযুদ্ধ খেতাব কেড়ে নিতে চেয়েছে, বীরুত্তম খেতাব কেড়ে নিতে চেয়েছে, তার মাজারটা পর্যন্ত সরিয়ে ফেলার জন্য পরিকল্পনা করেছিল, আপনাদের মুখ থেকে তখন তো কোনো কথা আসে নাই। এখন আবার জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর সাথে মিলিয়ে কথা বলার অর্থই হচ্ছে আপনি কিছু মানুষের সমর্থন চাচ্ছেন আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য, আর কিচ্ছু না। আমি যে পয়েন্টটাতে কথা বলতে চাই, জয় বাংলা কি আসলেই আমাদের স্লোগান? ইনকিলাব পত্রিকায় একটি রিপোর্ট এসেছে, সেটা হচ্ছে 13ই ডিসেম্বর 2024 সালে সুন্দর করে একটা রিপোর্ট করেছে। রিপোর্টটা আমার খুব ভালো লেগেছে, এজন্যই আপনাদেরকে এই জয় বাংলার স্লোগান নিয়ে কথা বলতে চাই। আসলে এটা বাংলাদেশের কোনো স্লোগান না, এটা কোনো জাতীয় স্লোগান না, এটা কোনো শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে স্বাধীনতার আগ পর বর্তমান এটা কোনো জাতীয় স্লোগানই না। চরম একটা মিথ্যাচার হচ্ছে এই জয় বাংলার স্লোগান নিয়ে। এই স্লোগানটা হচ্ছে ইতিহাস থেকে ঘেটে জানা হয়েছে
বাংলাদেশের কোনো সময় এখন পর্যন্ত অফিসিয়ালি জাতীয় কোনো স্লোগান ছিল না। একটা স্লোগান ছিল 1971 সালের পূর্ববর্তী সময় পর্যন্ত, বাংলাদেশ জিন্দাবাদ নামে আমরা বিভিন্ন সময় স্লোগান দিয়েছি। একটা সময় এটা জাতীয় স্লোগান পাকিস্তান জিন্দাবাদ নামে ছিল, পরবর্তীতে আমরা বাংলাদেশকে বাংলাদেশ জিন্দাবাদ বলেছি। কিন্তু আওয়ামী লীগের স্লোগান ছিল জয় বাংলার স্লোগান, এটা আওয়ামী লীগের একটা নিজস্ব স্লোগান। সেই স্লোগানটাকে এখন নতুন করে বাংলাদেশে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন 2022 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মার্চ মাসের 2 তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়। তাহলে প্রশ্ন ওঠে, এর আগে জাতীয় স্লোগান কি ছিল? আসলে এর আগে কোনো জাতীয় স্লোগানই ছিল না। বাংলাদেশের স্বাধীনতার আগে বাংলাদেশ জিন্দাবাদ হিসেবেই জাতীয় স্লোগান হিসেবে ব্যবহৃত হতো, তবে এটি কোনো প্রজ্ঞাপন হিসেবে জারি করা হয়নি, যেটা আমি একটু আগে বলেছি। এবং পরবর্তীতে আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান বানায়। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সাধারণ জনগণের দাবির মুখে এই স্লোগানকে অন্তর্বর্তী সরকার জাতীয় স্লোগান থেকে এমনকি বাদও দিয়ে দিয়েছে। তাহলে এখন কি কারণে হঠাৎ করে এইটাকে জাতীয় স্লোগান বানানোর জন্য এবং মুক্তিযুদ্ধের স্লোগান বানানোর জন্য কাদের সিদ্দিকী সাহেব হঠাৎ করে এখন মাঠে নেমেছেন? এটা সন্দেহের অবকাশ নেই যে আওয়ামী লীগকে কৌশলে মাঠে ময়দানে প্রতিষ্ঠিত করাই তার এখন একটা উদ্দেশ্য। বিগত 15 বছরে জয় বাংলা জিতবে এবার নৌকা, এই ধরনের বিভিন্ন স্লোগান বাংলার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছিল নায়ক নায়িকারা। আপনারা জানেন জয় বাংলা জিতবে আবার নৌকা, এই স্লোগান বাংলাদেশের বাচ্চা গাচ্চা নায়ক নায়িকা সবাইকে বিভিন্ন কৌশলে তারা মাঠে নামিয়ে তারপর নির্বাচনের ভোট কারচুপির জন্য, নির্বাচনকে অবৈধভাবে করার জন্য তারা নেমেছে এবং জয় বাংলার এই স্লোগানকে তারা ভোটারবিহীন এই নির্বাচনের কাজে ব্যবহার করেছে। আপনারা জানেন যে এইটা নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন জনে ফেসবুকে লেখালেখি শুরু করে দিয়েছে এবং নেটিজেনরা এটাকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। তাহলে কাদের সিদ্দিকী সাহেবের উদ্দেশ্যটা কি জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে? এটার মধ্যে বড় একটা মহত্ব আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, এই দেশে আর আওয়ামী লীগ ফেরত আসতে পারবে না। সে কারণে আওয়ামী লীগকে এখন নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য এই জয় বাংলার স্লোগানকে জাতির সামনে প্রকাশ্যে আনা হচ্ছে এবং এই জয় বাংলার স্লোগানের মধ্য দিয়ে জাতিকে নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে এবং কৌশলে আওয়ামী লীগকেই প্রতিষ্ঠা করা হচ্ছে। কারণ দেখেন, জয় বাংলা জিতবে আবার নৌকা, এটা আওয়ামী লীগের স্লোগানে রূপান্তরিত হয়েছে, সেটাকে আবার জাতির উপরে চাপিয়ে দিয়ে একটা ভিন্ন মাত্রায় তিনি এটাকে নতুন কৌশলে মাঠে ময়দানে আনছেন। আমি সে কারণে বলছি আজকের এই ব্যক্তির মূল উদ্দেশ্য ভিতরে, এবং আমি মনে করি তিনি আমাদের বাংলাদেশের হয়ে কাজ করেন এমনটা আমি মনে করি না। তিনি একটি বিশেষ দেশের বিশেষ এজেন্ট হিসাবে যে কোনো সময় যখন যেটার প্রয়োজন সেখানে তিনি সেই বক্তব্য দেন, এটাই আমি মনে করি। এমনকি তিনি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ যান, যেমন আপনার অনেকে বলেছেন যে আপনার কবরে মানে জান্নাতে গেলেও যাদের কাছে যাব না তাদের কাছে হঠাৎ ইফতারিতে উপস্থিত হওয়া, এটাও আমি মনে করি কোনো একটা এজেন্ট বা এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসাবে গোপন কোনো বিষয়কে জানার জন্য উপস্থিত হতে পারে। সতর্কতা যদি কেউ না থাকেন তাহলে আপনি অনেক বড় খেসারত দিতে হবে জনাব কাদের সিদ্দিকী সাহেবের মাধ্যমে। দেখেন, বাংলাদেশে যখন 32 নম্বরের ঘটনা ঘটলো, বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমান সাহেবের মোরাল ভাঙলো, এটা বাংলাদেশের জনগণ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভেঙেছে। এটা আমাদের কারো সৃষ্ট মতবাদ নয়, কারো কোনো নির্দেশনা নয়। বাংলাদেশের জনগণ 5ই আগস্ট শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে মানে এই নয় যে শুধু শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে। জনগণ শেখ হাসিনা, শেখ পরিবার, শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আজকের সেই শেখ হাসিনার জায়গাটায় ক্ষিপ্ত হয়ে মানুষ কিন্তু শেখ মুজিবের মুরাল ভেঙেছে, জনতা ভেঙেছে, আর্মি ভেঙেছে। সেটার জন্য মায়া কান্না করলো কে? এই জনাব কাদের সিদ্দিকী সাহেব। 32 নম্বরে আগুন সাধারণ জনগণ দিয়েছে, মায়া কান্না করলো কে? এই কাদের সিদ্দিকী সাহেব। বাংলাদেশে এখন নতুন করে আওয়ামী লীগকে আবার মাঠে আনার জন্য মায়া কান্না করছে কি? এই কাদের সিদ্দিকী সাহেব। অর্থই হচ্ছে, আপনি একটার সাথে আর একটা মিলিয়ে দেখেন, জাতীয় পার্টির জিএম কাদেরের বক্তব্য দেখেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।
আওয়ামী লীগের মতো এত বড় একটা দল রেখে কোনোদিন বাংলাদেশে কোনো রাজনীতি হবে না। তার মানে জিএম কাদের যে ভারতের মদতপুষ্ট, এটা বুঝতে আর বাকি নাই। ভারত থেকে 24 সালের নির্বাচনে এসে বলল কি, নির্বাচনের আগে যে আমার কথা কিছুই বলা যাবে না, সেখান থেকে যদি অনুমতি না পাই, তারা কিছু বললে তখন উনি বলবে। তার মানে গোপন চুক্তি, গোপন বক্তব্য উনি জাতির কাছে বলবে না। কাদের সিদ্দিকীর বক্তব্য, জিএম কাদেরের বক্তব্য যখন সিমিলার হয়ে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে এই বক্তব্যের মধ্যে বড় ধরনের একটি ইশারা রয়েছে, ইঙ্গিত রয়েছে, কারো না কারো পিছন থেকে পুশ করা রয়েছে। এবং এগুলোর মধ্য দিয়েই মূলত তারা বাংলাদেশে আবার আওয়ামী রাজনীতি এস্টাবলিশ করতে চায়। অতএব এরা কিন্তু আওয়ামী লীগের সময়ে কখনোই আওয়ামী রাজনীতির বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নামতে পারে নাই, প্রতিবাদ করে নাই, মানুষগুলোকে মেরেছে, তারা চুপসে বসেছিল। সে কারণে আমি বলছি, এই মানুষগুলোর সস্তা বক্তব্যগুলোকে আপনারা গ্রহণ করবেন না, বরং তাদের এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করা উচিত। আমি তো বারবার মনে করি কাদের সিদ্দিকী এবং আজকের জিএম কাদের সহ, এই যে জিএম কাদের গতকালকেও কি বক্তব্য দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, এমনকি সরকারের বিরুদ্ধেও বক্তব্য দেয়, তারপরেও তাকে গ্রেপ্তার করা হয় না, তার কাছে জানতে চাওয়া হয় না। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র আগামী দিনে চলমান, সেটা আপনি বুঝবেন কি করে? আপনি সেটার প্রতিবাদ করবেন কি করে? বাংলাদেশের এই জায়গাগুলোতে আপনারা যদি গবেষণা না করেন, সহজেই যদি কাউকে মুসল্লি ভেবে আপনি আপনার পাশে বসতে দেন, তাহলে আগামীর রাজনীতিতে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন, সেটা কখনোই আপনি উত্তরণ ঘটাতে পারবেন না। সে কারণে আমি বলছি, আমাদেরকে এখন সময় এসেছে সতর্ক হওয়ার, আমাদের এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার, আমাদের এখন সময় এসেছে ছাত্র জনতার এই সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভালো মন্দ বাছাই করার। আমি জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন, আপনার প্রতি শ্রদ্ধা রাখি, সম্মান করি, কিন্তু আপনার এই সকল বক্তব্য আমি কখনোই কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এবং জয় বাংলার স্লোগানকে আপনি কাইন্ডলি বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান এটা বলতে যাবেন না। আর কবর ছুঁয়ে শপথ করে এই স্লোগান প্রতিষ্ঠিত করা আপনার কাছ থেকে জনগণ চায় না। আপনার এই বক্তব্য জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। বাংলাদেশের স্লোগান যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান, বাংলাদেশের স্লোগানই যদি হয় বাংলাদেশ জিন্দাবাদী আমাদের স্লোগান থাকবে, এবং এই স্লোগানই আমাদের জীবন, এই স্লোগানই আমাদের। অতএব আপনি যে কথা বলছেন কাদের সিদ্দিকী সাহেব, কাদের সিদ্দিকী সাহেব আপনাকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না, জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না। কাদের সিদ্দিকী সাহেব, আপনার মুখ থেকে জয় বাংলার স্লোগান আমরা শুনতে চাই না। আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। আপনি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন, সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন, হাসিনাকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। অতএব এই জয় বাংলার স্লোগান জিতবে আবার নৌকা, এই স্লোগানকে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়ে বাংলাদেশে আরেকটি আওয়ামী তন্ত্র শাসন কায়েম করার গভীর ষড়যন্ত্র চলছে, সেটার ব্যাপারে আমরা সতর্ক আছি, দেশবাসীও সতর্ক থাকবে। অতএব আগামীর বাংলাদেশের স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, একটা গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসছে, সেটা হচ্ছে ইউনূসকে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। খেয়াল করেন, যুগান্তর এই শিরোনামটা করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যে ছবিটা, অর্থাৎ তিনি 10 বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সম্মাননা দিচ্ছেন জাতীয় বিজ্ঞান সম্মেলনে ভারতের, সেই ছবিটা ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর প্রতি বা ভারতের প্রতি সম্মানসূচক ভাবে কিন্তু সেই ছবিটা বহন করে ঢাকা থেকে নিয়ে গেছে বিমস্টেকে, যে যদি সাক্ষাৎ হয় তাহলে এই ছবিটা উপহার হিসেবে দেবেন, এবং দিয়েছেন। দেওয়ার পর সম্ভবত তিনি এই কথাটি বলেছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। সুনাক, যেই ছিলেন প্রধানমন্ত্রী, ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, উনার শ্বশুর ভারতের বিশিষ্ট শিল্পপতি, উনি পর্যন্ত বিবৃতি দিয়েছে। পৃথিবীর সমস্ত নোবেল লরিয়েট 200, 300, 400, 500 সবাই তারা মানে টাকা খরচ করে বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে বিশাল করে 2 দফা বিজ্ঞাপন দিয়ে অনুরোধ করেছে যে প্লিজ ওনার প্রতি নিবর্তনমূলক কোনো
কর্মকাণ্ড করেন না। বিচারের নামে তাকে হয়রানি নির্যাতন করবেন না, বন্ধ করেন। অনুরোধ করছেন, পাত্তা দেয়নি, উপহাস করছে, একেবারেই গুরুত্ব দেয়নি, বলছে যে এগুলি টাকা পয়সা দিয়ে এরকম বিজ্ঞাপন, এটা কোনো বিবৃতি না, এটা বিজ্ঞাপন। মানে এত তাচ্ছিল্য শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, যারাই তার প্রতি মানে বক্তব্য দিচ্ছে সবাই হচ্ছে তুচ্ছ জ্ঞান করছে শেখ হাসিনা, তাদেরকে মানুষই মনে করেনি। তাদের মধ্যে দেখেন ওই যে ঋষি সুনাক, যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটিশ, তার শ্বশুর ভারতের, তিনিও বিবৃতি দিয়েছিলেন। কে না দেয়নি? ভারত থেকে শুরু করে বিশ্বের মানে কারোর জানতে বাকি নেই যে শেখ হাসিনা চরমভাবে অসম্মান করছে। দেখেন না, কথায় কথায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, গরিবের টাকা হক মেরে দিয়ে কি বলে সে বড় লোক হয়েছে, লোভী, গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, সেখানে কি জাদু আছে, কি মধু আছে। আর তার তো ভাই স্তবকের দল, এই যখনই একটা বিবৃতিতে স্পেশাল প্রোগ্রাম করে ওই সময় টিভিতে আর হচ্ছে ৭১ টিভিতে, যথারীতি আমাদের নাঈমুল ইসলাম খান ভাই হাজির হন এবং উনি তো মানে একদম বিখ্যাত ইউনূস বিরোধী হিসাবে তাকে কাজে লাগায়। চলছে এইভাবে। উনি কেন, মানে আরো যতগুলি আছে সব এই সাংবাদিকরা, লেসপেন্সার তাদেরকে বলা হয়, ঝাঁপায় পড়তে। বাংলাদেশের আর কোনো মানুষ আর কখনো মানে নোবেল পাবে কিনা আমরা দেখে যেতে পারবো না, যাই না, কিন্তু যে লোকটা পাইলো সেই লোকটাকে গত 15টা বছর কি পরিমাণ অসম্মান। দেখেন আজকে নরেন্দ্র মোদী ওই উপহার, দেখেন যে মানুষটা 10 বছর আগে তাকে সম্মান দিল, উনি তো বলতে পারতেন যে না আমি এই ঘুষখোর সুদখোর মানুষরা আমি পুরস্কার দেব না, না, উনিও সম্মান দিলেন যিনি হচ্ছেন এখন শেখ হাসিনার আশ্রয়দাতা, যার আশ্রয়ে আছে, যার আশ্রয়ে উনি ভাত খাচ্ছেন, যার আশ্রয়ে তার জীবন রক্ষা পেয়েছে, সেই লোকটা বলছে যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। এই কারণে দেখেন যখন শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলছে তখন প্রেস সচিব বলতেছে না, এইটা শোনার পর মানে নরেন্দ্র মোদী এটা পজিটিভলি নিছে, উনি মানে এমন আচরণ করেননি যেটা খুবই নেতিবাচক ছিল, এই কেন এই ইস্যুটা তুলতে গেল। তাহলে দর্শক দেখেন মানে এখন সবকিছু পাল্টে গেছে। শেখ হাসিনার পক্ষে শুধু মানে 0+0+0 যুক্ত হচ্ছে, কোনো কিছু প্লাস নাই। যে শেখ হাসিনার কথা মানে বলবে যে না আচ্ছা ঠিক আছে ওনার ব্যাপারে এসে, বাট উনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, সেটা বলারও তো নাই। সবাই জানে তো যে একটা জালিয়াতি আমি ডামি নির্বাচন, দিনের ভোটের রাতের নির্বাচন, আর হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, 3টা নির্বাচন আল্লাহর রাস্তে, মানে 14, 18 এবং লাস্ট হচ্ছে 24, 3টাই একটা গোজামিলের নির্বাচন। সেই নির্বাচনে ক্ষমতায় আছে। কে যেন একজন বলল যে আমরা একবার ভোট দিছি আর উনি বারবার ক্ষমতায় বসে আছে। তারপরে বলে যে পৃথিবীর নাকি শ্রেষ্ঠ নির্বাচন, ওটাই ছিল শ্রেষ্ঠ নির্বাচন, এই লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সবাই হাসাহাসি করে, কোন ওই ইউরোপ আমেরিকার প্রতিনিধিরা বলছে না আমরা পয়সা খরচ করে এই নির্বাচন অবজার্ভ করতে যাব না, তারা আসে না, ওনার হচ্ছেন সেরা, ওনার চোখে সেরা নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে নাকি এরকম নির্বাচন হয়নি। এখন এই মানুষটার দল যারা নেতা, এরাও আসলে একটা মানে মানে বুদ্ধি এবং বোধ প্রতিবন্ধী, বোধ এবং বুদ্ধি লোপ পাইছে। এই জন্য আমি বলি বোধ এবং বুদ্ধি প্রতিবন্ধী। এদের মাথার মধ্যে জীবনও মানে এদের বোধ কাজ করবে না, যদি কাজ করতো না কোনো না কোনো ভাবে এরা নিষ্ক্রিয় হয়ে যেত। যাই হোক, এগুলি সব হালুয়া রুটি, ক্ষমতা ভাগ বটরা খাইতে খাইতে একদম শেখ হাসিনা শুদ্ধ শেষ হয়েছে। দেখ আমার ভালো লাগলো এই কারণে নরেন্দ্র মোদী অন্তত এই একটা কথা বলছে যে আপনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি, সারা বিশ্ব দেখেছে। যে দেশেই যাবেন ওই দেশের জ্ঞানীগুণী মানুষগুলো ছিথু করবে, বলে তোমরা এইরকম আচরণ করলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, কোথাও আন্তর্জাতিক পরিসরে কোথাও দাঁড়াইতে পারবে, কোথাও মানে
কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে পারবে, বলতে পারবে? এমন কোন ফোরাম আছে? করুক তো। এখন তো আওয়ামী লীগের সব মানে ডাকসাইটের লোকজন ইউরোপ আমেরিকায় আছে, তার একটা আয়োজন করুক তো, ওই সব দেশের মানে সুশীল সমাজ বা এদেরকে নিয়ে একটা সেমিনার সিম্পোজিয়াম, দেখি কি বলে। নেই, যাই হোক, এটা বিমস্টেকের ফাঁকে সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে ইউনূস মোদীর বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান প্রেস সচিব। সেই সঙ্গে শেখ হাসিনা প্রত্যার্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদী, তাই হাসিনাকে ঢাকায় প্রত্যার্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন তিনি। যাক, এটা আমি আমার বিশ্বাস হয় না, তুলে দেবেন, কারণ ভারত আবার তো মানে ডুয়েল ডিপ্লোমেসি, তারা ওই কি বলে এক হাত মাথায় রাখে আর এক হাত অন্য হাত পিঠে রাখে আর কি। তো যখন যেটা দরকার হয় তো হাসিনাকে রাখবে, এটা এই দায় বহন করবে মোদী। মোদীর পরে যদি অন্য কোনো আসে সবাই করবে, কারণ 15 বছরে ভারত বাংলাদেশের কাছ থেকে জানিছে, বলে না যে হাসিনাই তো বলে যে আমি যা দিয়েছি তা কোনোদিনও শোধ করতে পারবে না ভারত। আসলে তাই তো, এরকম এতে এত বড় বেইমানি করবে না, তাহলে ভারতের পক্ষে কেউ কোনোদিন কথা বলবে না, লড়বে না, তো এরকম থাকবে। আচ্ছা ঠিক আছে, যাক, ওখানে বসে বসে মানে এতিমখানা আশ্রয়খানায় আছে, ওখানে বসে বসে এতিমদের সাথে বসে খাওয়া দাওয়া করবে, অসুবিধা দেখেছে এরকম কিছু এতিম লোকজন পোষে সবাই। তো শেখ হাসিনা এখন এতিম, সেই এতিমরে এখন খাওয়া দাওয়া করাচ্ছে, এটা বোধহয় তারা সোয়াব হিসাবে নিছে আর কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। প্রথম কথা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার একটা বেহাল অবস্থা। আপনি যদি এই বর্জ্যগুলো, গোটা দেশব্যাপী এই বেহাল অবস্থা, আপনি যদি এই বর্জ্যগুলো অন্যত্র কোথাও নিয়েও ব্যবস্থাপনার কথা বলেন, সেই জায়গাও তো আসলে আমাদের নাই। এবং যেটা বললাম যে এইগুলোর এরকম অব্যবস্থাপনা দেখে অন্য কোনো এলাকার লোকজনও আপনার ওদের জায়গায় করতে দেবে না। এখন আমরা যে নির্দেশনাগুলো দিব সেটা হচ্ছে, যেটা বলা হলো যে আগুন দেওয়া যাবে না। আমরা এই 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, এবার ঈদ পড়ে যাচ্ছে, কিন্তু আমরা চিন্তা করেছি 2 সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যে বর্জ্য ব্যবস্থাপনাগুলোকে আমরা একটু নিয়মে আনতে পারি কিনা, যে প্লাস্টিক পলিথিন বর্জ্য একদিকে, পচনশীল বর্জ্য একদিকে, কাঁচ আরেক দিকে। সেভাবে করে আসলে কিন্তু সব বর্জ্য এখানে আসবে না। আমরা অলরেডি রিসাইক্লিং যারা করে তাদের সাথে যোগাযোগ করছি যে তারা কতটুকুন বর্জ্য নিয়ে যেতে পারবে, তাহলে এখানে পাইলটা কমে যাবে। আরেকটা যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েস্ট টু এনার্জি। এবার আসলে একটা দুটো চিঠি দিয়েই ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। হ্যাঁ, কিন্তু সেই জন্য আমাদেরকে আলটিমেট সলিউশনের কথা ভাবতে হচ্ছে। আলটিমেট সমাধান হচ্ছে ওয়েস্ট যাতে এরকমভাবে আমরা প্রডিউসই না করি। আপনি একাই তো ঈদের বাজারে গিয়ে 10টা পলিথিন শপিং ব্যাগ নেন, আপনি তো কখনো জিজ্ঞেস করেন না যে পলিথিন শপিং ব্যাগ যাচ্ছে কোথায়, এই প্লাস্টিকের জিনিসগুলো যাচ্ছে কোথায়। সো এইটা রিসাইক্লিং যারা করে, দাবি করে, তাদের সাথে আমরা চেষ্টা করব যে বাসা বাড়ি থেকে সিগ্রেগেট করার কাজটা শুরু করতে। সেটা স্বল্প আকারে করলেও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেগুলো আছে সেগুলোতে বর্জ্যগুলোকে সিগ্রেগেট করতে হবে, করে প্লাস্টিক জাতীয় জিনিসগুলো যারা রিসাইক্লিং করে, দাবি করে, তাদের নিয়ে যেতে হবে, কাচেরগুলোও নিয়ে যেতে হবে। আর আমরা চেষ্টা করছি কয়েকটা জায়গায় যারা গার্বেজকে সার বানায় তাদের সাথে কথা বলে ভলিউমটা একটু কমানো যায় কিনা। এখন আপনি এত বছর যাবত এখানে ফেলতেছেন, আমি তো এটা 6 মাসে শেষ করতে পারবো না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে পারবো, মানুষের দুর্ভোগটা কমাতে পারবো। আজকে আমরা 2জন এবং অন্যান্য সংস্থা, বন বিভাগ, পরিবেশ একসাথে কেন বেরিয়েছি জানেন? কারণ হচ্ছে ঢাকা শহরের বায়ু দূষণ, আমি আগেও বলেছি, একদিনে 1 বছরে উন্নতি করা সম্ভব না, কিন্তু ধুলাটা তো কমানো সম্ভব। এই যে আমরা এখনো আসতে সময় দেখলাম একটা খাল পুরোটাই সে প্লাস্টিকে ভরা। হ্যাঁ,
এইগুলো নিয়মিত এলাকাবাসীকে সম্পৃক্ত করে পরিষ্কার করা। ঢাকার কোথায় কোথায় ভাঙা রাস্তাগুলো আছে সেগুলোর একটা তালিকা আমরা করেছি। ঢাকার এন্ট্রি পয়েন্ট যেমন যাত্রাবাড়ি, আপনার যেখানে ওই জায়গাটার নাম কি যেখানে বাণিজ্য মেলা হয়, পূর্বাচল কাঞ্চন, তারপরে এয়ারপোর্ট রোড, ওই এন্ট্রি পয়েন্টগুলোতে ধুলা কেমন করে কমানো যায়, কোথায় কোথায় যেগুলো ব্রাউন জায়গা আছে, খয়েরি জায়গা আছে, মানে মাটি উন্মুক্ত, ওগুলো দরকার হলে আমরা ঘাস দিয়ে ঢেকে দেবো যাতে ধুলা দূষণটা কমে, ওইটা করার জন্য। এই জন্য আমরা সকলে আজকে বের হয়েছি। আর আমার শেষ কথাটা হচ্ছে যে বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। আপনাকে হিউজ টাকা ইনভেস্ট করতে হবে। সরকার যেন সিওয়েজ কন্ট্রোল, পয়ঃবর্জ্য এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এটাতে ইনভেস্ট করে, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। আমরা তো খালি বড় বড় সেতু, বড় বড় রাস্তা এগুলোতে ইনভেস্ট করি, এইখানে মানুষের দুর্ভোগগুলো তো তেমনভাবে আমরা দেখি না। সরকার যেন এই ক্ষেত্রগুলোতে অন্তত পরিকল্পনা করে, কর্ম পরিকল্পনা করে টাকার ব্যবস্থা করে দিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা। এই সমস্ত বাতি নেতা, সাথী নেতার বিরুদ্ধে কথা বলে বা এদের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির সাথে আমরা সম্পর্কের অবনতি করব না, কারণ বিএনপির সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আমাদেরকে যে সম্মান করে, আমাদেরকে যে রেসপেক্ট করে, আপনারা জানেন এই যে বিএনপি, জামাত সহ আমরা 31টা রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছি গত 1 বছর ধরে। এইখানে এই যে 27 নামাজ যেদিন বলে, সেই দিনও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দেশের পরিস্থিতি, নির্বাচন, জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, আমরা মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আমাদের মধ্যে আলাপ আলোচনা সমন্বয় না থাকে, তাহলে যে কোনো সময় একটা নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এখন কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচনের দিন তারিখ এখনো ঠিক হয় নাই, কে ক্ষমতায় আসবে খবর নাই। কাজী এই আন্দোলনের পক্ষের শক্তি দলগুলো যদি নিজেদের মধ্যে বিভাজন করে, বিদ্বেষ ছড়ায়, বিভক্ত হয়, তাহলে যে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, সেই আওয়ামী অপশক্তি আবার ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে আসলে এই যে যারা এখন হুঙ্কার দেয়, এই মনুরা 16 বছর কই ছিল খবর দেখছেন? চোরের মতো এলাকায় এসে গেছে আর হুঙ্কার দেয়। হ্যাঁ, তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এই সমস্ত বাতি নেতাদের সাথে তর্কে গিয়ে তাদের সাথে আপনারা, তারা যারা ঝামেলা উস্কানি দেয়, এগুলোর মধ্যে গিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করা যাবে না, রাজনৈতিক ভাবে আমাদের সম্পর্ক নষ্ট করা যাবে না। তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এই ঘটনাটি আমি জানিয়েছি, ঢাকায় গেলেও জানাবো। কারণ আমাদের পায়ের উপরে পাড়া দিয়ে ঝামেলা করতে আসলে কি আমরা আঙ্গুল চুষবো নাকি বসে থাকবো? অন্তত এই গলা চিপা 10 মিনিটে এমন কোন কুতুব তৈরি হয় নাই বিপিনুরের সমাবেশ করতে দিবে না। পরিষ্কার কথা বন্ধুগণ, আমি যেটা বলেছিলাম, আমি রাগান্বিত হয়ে গরম বক্তব্য দিতে চাই না, কারণ সমস্ত মিডিয়ার মাধ্যমে সমস্ত বক্তব্য সারা দেশের মানুষ দেখবে। মানুষ আমাদের মধ্যে ধৈর্য, সহ্য, সহনশীলতার রাজনীতি দেখতে চায়। কিন্তু অবশ্যই এই কথা আমাদের নেতা কর্মীদের আমরা বলবো, এই জুলাইয়ের পরবর্তীতে এই যে সর দখল, গেট দখল, খাল দখল, চাঁদাবাজি, ধান্দাবাজি, গণ অধিকার পরিষদের একজন নেতা কর্মীতে জড়িত হয় নাই এবং ভবিষ্যতে জড়িত হবে না। এইরকম ভালো কাজে আমাদের নেতা কর্মীরা থাকবে। তবে একই সাথে ওই যে ছোটবেলায় বাবা মা যেটা শিখাইছে, বাবা বাইরে গেলে কারোর সাথে ঝগড়া করবা না, কেউ হালা করলে ভাই কইয়া ঘরে ফিরে আসবা। কিন্তু আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি, রাজনীতিতে কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে আসার সুযোগ নাই। পরিমণি যে মানুষের সাথে মানে অর্থ হচ্ছে যে বাহিরের দিকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মানবাধিকতা ফেরিওয়ালা,
বাহিরের দিকটা, আর ভিতরের দিকটা হচ্ছে যে এত নোংরা যে ও মানে রাস্তার টুকাই আছে না, টুকাইয়ের সাথেও কথা বলার যোগ্য না। এখন আপনার শারীরিক কি অবস্থা? এখনো আমার শারীরিক অবস্থা তেমন ভালো না, মানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। যে এখানে ডক্টর দেখানোর পরে কি ডাক্তার দেখাইছেন, একটু প্রেসক্রিপশন খুলে দেখান। ডাক্তার কি বলছে আপনাকে? ডাক্তার ওখানে আমাকে বলছে যে একটা ভালো চিকিৎসা নেওয়ার জন্য আর কি, হ্যাঁ উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা কি আপনি করেছে? না না, কোনো করে নাই। কোনো আর্থিক সহযোগিতা চাচ্ছেন তার কাছে? না না, আমি তার কাছ থেকে সহযোগিতা চাচ্ছি না, আমি তার কাছ থেকে বিচার চাচ্ছি যে ও যে এইভাবে মানুষের গায়ে হাত তুলে, মানে এটা সুষ্ঠু বিচার চাচ্ছেন। জি, এক মাসের পরই অস্বাভাবিক কিছু আচরণ আপনি লক্ষ্য করেছেন? মানে ও তো মানুষের সাথে যে কিভাবে কথা বলতে হয়, পরিমণি যে মানুষের সাথে, মানে অর্থ হচ্ছে যে বাহিরের দিকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মানবাধিকতা ফেরিওয়ালা বাহিরের দিকটা, আর ভিতরের দিকটা হচ্ছে যে এত নোংরা যে ও মানে রাস্তার টুকাই আছে না, টুকাইয়ের সাথেও কথা বলার যোগ্য না। পরিমণি রাস্তার টুকাই আছে যে টুকাইও মানে ভিতরের কথা, একটা নর্মালি একটা এডুকেশন পারসন, একটা সেলিব্রিটি পারসন কখনো বলবে না যে তোর মাসুদি, একটা মেয়ে মানুষ এটা বলবে না। ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই, ওর কাছ থেকে ব্যাড কিছু শিকার আছে, আর 12 বাতার ধরার শিকার আছে ওর কাছ থেকে। মানে ওর তো 12 বাতা থেকে মানে 12, এটাই তো বললাম যে পরিমণির হচ্ছে যে বেড়ার অভাব নাই, মানে এইগুলা মানে শিকার উচিত। অত মানে আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি টানি, আমি যেটা চাচ্ছি যে মানে আমার গায়ে হাত তুলছে, আমি এটাই সুষ্ঠু বিচার চাচ্ছি। থানায় জিডি করেছেন কবে? থানায় জিটি করানো হয়েছে কালকে। গতকাল? জি, সবকিছুতেই একটু বিলম্ব হয়েছে। মানে আমি একা তো, মানে আমার পিছনে তো আর কেউ নেই, মানে আমি একা একাই সব। বাধা দেওয়া হয়েছে কিনা নাকি আপনি? না না, মানে আমি যখন 2 তারিখ ছিল তখন আমি অনেক অসুস্থ ছিলাম। 2 তারিখ তো রাতের মেবি 10টা হবে, আমি হসপিটাল থেকে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে পরের দিন তো আর আমি উঠতেই পারি না, মাথায় এত ব্যথা ছিল। তারপরে হচ্ছে যে পরের দিন বিকালের দিকে এসে আমি একটা অভিযোগ দিই। অভিযোগ দেওয়ার পরে উনি আমাকে থানায় ডাকে যে আসার জন্য। থানায় আসার পরে তারপরে কালকে জিটি হয়, যে এসআই উনি পরীর বাসায় যায়, কিন্তু উনি তো সম্পূর্ণই অস্বীকার করতেছে যে উনি আমাকে মারে নাই। কিন্তু আমি ওনার সিসি ফুটেজ দেখতে চাচ্ছি। আমি 1 মাস কাজ করছি, এই 1 মাসে আমি কি করছি না করছি এই সম্পূর্ণ সিসি ফুটেজ উনি দেখাতে হবে। আমি আইনজীবীদেরকেও বলি, সকল মানুষকে আমি বলি যে ওনার সিসি ফুটেজ দেখাতে হবে, আমি দেখতে চাই। ওই ছবিটা আমাদেরকে ছবিটা হচ্ছে কখন দেখা? না না, সৌরভ কোনো নির্যাতন করে নাই, তবে সৌরভের সামনে মারছে। সৌরভ হা করে তাকায় দেখছে। সৌরভ হচ্ছে ওর রিলেটিভ, মানে ওর ফ্রেন্ড। হ্যাঁ, এটাই বাতার রিলেটিভ, এটাই মানে আমি শুনছি কি ওর আগের জামাই। জি, পরীর বাসায় আসে যায় থাকে এরকম, প্রতিনিয়ত না। মনে করেন আজকে আসছে, কালকে চলে গেল, আজকে সন্ধ্যায় আসছে, কালকে গেল, আবার সকালে আসছে, বিকালে গেল, এরকম। জি, আপনার উপরে আপনার উপরে যে টর্চারের কথা আমরা শুনতে পাচ্ছি, জি, আসলে কিসের উপর ভিত্তি করে আসলে আপনার উপরে অত্যাচার করা হয়েছে? মানে এটা হচ্ছে একটা বাচ্চার খাবার নিয়ে টর্চারিংটা হয়েছে, একটা নর্মাল ইস্যু এটা। জি, হ্যাঁ, আমাকেই তো করছে, আদৌ হয় কি না আমি নিজেই তো প্রমাণিত। পরিমণি এর আগে কোনো গৃহকর্মীর উপর নির্যাতনের অভিযোগ আছে পরিবিতে? অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে আমি উনি 15 দিন 20 দিন রেখে মেয়েদেরকে টাকা না দিয়ে বের করে দেয়, মানে এটাও অ্যাভেলেবেল প্রমাণ আছে। আমি আপনাদেরকে নাম্বার দিই, কথা বলতে পারেন। ওর এমন কোনো গৃহকর্মী বাসায় গৃহকর্মী না, মানে গৃহকর্মী দীর্ঘদিন না থাকার কারণ কি? কারণ তো একটাই, পেছুদি, মানে ওইখানে তো ভালো কিছু শিখতে পারবে না। মানে এতটাই মানবতা দেখায় যে উনি
বাংলাদেশের শ্রেষ্ঠ মানবাধিকার, মানে ওনার মতো মায়া মমতা ভালোবাসা আর নাই, কিন্তু ওনার ভিতরের দিকে বোঝা যায় যে মানে উনি কতটা মানবাধিকার। পরিমণি জি, এত জঘন্য। ডাক্তার বলছে আমার উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন, কারণ আমার চোখের প্রবলেমটা অনেক বেশি। আর কি হচ্ছে আপনার শরীরে? আমার শরীরে মাথায় সমস্যা, আর চোখের সমস্যা, আর কানের সমস্যা, এই 3টা সমস্যা নিয়ে আমি, কিন্তু চোখের সমস্যাটা বেশি আর কানেরটা আর কি। অন্য কোনো সমস্যা কি? মানে কানেরটা হচ্ছে যে কান দিয়ে আমি বেশি শুনি না, মানে এক করে না। মারার পর? জি, মারার পরে এইগুলো পরি মারার পর মানে এই যে চোখ দিয়ে, বাম চোখ দিয়ে দেখি না, মানে সমস্যা হয়। আর এই যে কান আর মাথা মানে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।